সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাড়ছে নদ নদীর পানি, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নিষেধ না মেনে ভোলা লক্ষ্মীপুর রুটে ভয়াল মেঘনায় চলছে অবৈধ নৌযান। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে, তাদের সঙ্গে কাল বৈঠকে বসবেন দুই মন্ত্রী। এবার বিস্তারিত। বৃষ্টি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও বিপদসীমার উপরে রয়েছে 5টি নদীর পানি 9টি পয়েন্টে। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তাই উত্তরের জেলাগুলোতে দুর্ভোগে রয়েছেন বানভাসী মানুষ। ডেস্ক রিপোর্ট। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে 25 মিলিমিটার। একই সময়ে ভারতের ঢলের পানিও কমেছে, তবে সুরমা নদীর পানি সকালেও 16 পয়েন্টে বিপদসীমার 4 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। বন্যার পানিতে প্লাবিত থাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এখনও তাহিরপুর, দোয়ারা বাজার, বিশ্বম্ভরপুর সদর উপজেলার নিচু এলাকায় লোকালয়ে রাস্তাঘাটে পানি রয়েছে। গ্রামীণ সড়ক ও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। বাড়িতে পানি উঠেছিল, ঘরে পানি উঠে গেছে, ডুবে ফেলছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমরা বহুত কষ্ট করি, তারপরে আমাদের বেশি ফান টানের দরকার নাই। আমরা দরকার হয়েছে মুড়িবানটা আমাদের ঠিকমতো করে দিবেন, তাহলে আমরা পানি চোখে দেখবো না। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে কমেনি দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী উদ্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কমলেও এখনও বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কংস, সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা উপজেলার 8টি ইউনিয়নে 64 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অসুখ বিসুখে যে জ্বর হইতাছে, ফুলা মানে জ্বর, সর্দি, এই অবস্থা হইতাছে। হাসপাতালে নেওয়ার মতো কোনো পরিবেশ নেই, রাস্তাঘাট তল হয়ে গেছে। এই বাড়িতেই নৌকা দিয়ে যায়, ওষুধ মষুধ আনন্দ লাগতেছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড বলছে, থরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে, ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টে 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে 36 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 9 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার এরান্ডাবাড়ি, সন্ন্যাসীর চর, চর গুপ্তমণি সহ কয়েকটি চরে নতুন করে পানি উঠেছে। জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় ফেনীর ফুলগাজীর বিভিন্ন এলাকার মানুষ রয়েছে দুর্ভোগে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সিলেট ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী শুভ্র দাস ও মীর মনিরুজ্জামান। জেলার যে সুরমা এবং কুশিয়ারা সহ সব নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট এসব সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছেন, কারণ বারবারই তারা 3বার কিন্তু বন্যায় আক্রান্ত হলো। তার কারণে কিন্তু তাদের যে বসতবাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি খাদ্য সামগ্রী যেগুলো ছিল, গোলাভরা ধান ছিল, পানিতে তলিয়ে যাওয়ায়, ধান নষ্ট হওয়ায় তারা কিন্তু মানবত দিন পার করছেন। আজকে কিন্তু এই নদ নদীর পানি কিছুটা কমেছে। পানি কমলেও কিন্তু এখনও উদ্দাখালী নদীর পানি বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কলমাকান্দা উপজেলায় 8টি ইউনিয়নের প্রায় 64 গ্রামে কিন্তু এই নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এর মধ্যেই, এবং পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 15,000 মানুষ। দ্বিতীয় দফায় বন্যায় কিন্তু মানুষের দুর্ভোগ অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষ করে বাড়ির সামনের যে সড়ক ছিল সেই সড়কগুলোতে কিন্তু পানি ওঠায় মানুষ কিন্তু যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছে, এবং এই পানি মারিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে কিছু কিছু এলাকায় টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় কিন্তু তাদের সুপেয় পানি সংগ্রহ করতে অনেক দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর বিপজ্জনক এলাকা ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে চলছে ফিটনেসবিহীন অবৈধ নৌযান। নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অবৈধ নৌযান বন্ধে তৎপর নয় বলে অভিযোগ স্থানীয়দের। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি নিয়ম অনুযায়ী বছরের 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে হাতিয়া পর্যন্ত প্রায় 110 কিলোমিটার এলাকাকে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে সি সার্ভে ছাড়া সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এই নিষেধ না মেনে ভোলা উপকূলের বিভিন্ন এলাকা দিয়ে চলছে ফিটনেস ও অনুমোদনবিহীন যাত্রীবাহী ছোট ছোট কাঠের নৌযান, স্পিড বোট ও ইঞ্জিন চালিত ট্রলার। তবে ভোলা লক্ষ্মীপুরের ওই রুটে 2টি লঞ্চ ও 4টি সি ট্রাক অনুমতি নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে এই রুট সহজ মাধ্যম হওয়ায় প্রতিদিন এই রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রয়োজনের তুলনায় তা কম হওয়ায় এই চাহিদাকে পুঁজি করেই অবৈধ ট্রলার ও স্পিড বোটে করে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যাত্রী পারাপার করেন চালকরা। আসি 1টার দিকে, লঞ্চও হয় না, কিছুই হয় না, 200 টাকা আর 300 টাকা চাই, তাও যাইতে হয়। জীবনের রিস্ক, মেঘনা উত্তাল, জীবিকা টানা যেতে হচ্ছে। শুধু ভোলা লক্ষ্মীপুর রুটেই নয়, ভোলার ডেঞ্জার জোনের অন্যান্য এলাকা দিয়েও বিভিন্ন রুটে চলছে অবৈধ নৌযান। তাই এসব রুটে নিরাপদ লঞ্চ ও সি ট্রাক চালুর দাবি যাত্রীদের। আমরা সিটারাক পাই না, লঞ্চ পাই না, আসতে আসতে অনেক কষ্ট করে আইতে যাইতে অনেক কষ্ট হয়। 2টার পরে কোনো লঞ্চ নেই। এখানে যদি আপনার 4টা বাজে হোক বা 3:30টায় হোক, এই সময় একটা লঞ্চ যদি বা সিটাক থাকে তাহলে অবশ্যই যাত্রীর জন্য ভালো হয়। একটি বিশেষ চক্র ট্রলারে করে যাত্রীদেরকে এই রুট দিয়ে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটে এখান দিয়ে যাত্রী পারাপার করছে, এটা যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদিকে নদীর বিপজ্জনক এলাকা দিয়ে নৌযান চলাচল বন্ধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা এখনো পর্যন্ত জিনিসগুলোকে মাইকিং এবং অন্যান্য প্রচার প্রচারণা একই সাথে আমরা এরকম যদি কোনো কিছু পাই তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা প্রতিনিয়ত নিরুৎসাহিত করছি এবং আমরা জনসচেতনতামূলক যে সকল কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত চলছে। এখন নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছি। কোনোভাবেই এই সকল যানবাহনের মাধ্যমে মানুষকে বিপদগ্রস্ত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বড় ধরনের দুর্ঘটনা রোধে ভোলা লক্ষ্মীপুর রুটে প্রয়োজনীয় সংখ্যক সি ট্রাক সহ নির্ভরযোগ্য নৌযান চালু করার দাবি স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে শিক্ষকরা এবং রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ প্রতিবাদ কর্মসূচি পালন করে। একই দাবিতে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। কর্মবিরতিতে প্রশাসনিক ভবনের কিছু কার্যক্রম ছাড়া ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় উদ্বিগ্ন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠক করবেন বলে কথা রয়েছে। যতদিন না পর্যন্ত আমাদের সেই দাবি আদায় না হবে আমরা এভাবে কর্মসূচি পালন করে যাব। ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরি চালু আছে, আর আমাদের যেহেতু অফিসিয়াল বিভিন্ন কার্যক্রম চালাতে হয় সে কারণে আমাদের প্রশাসন ভবনও সংক্ষিপ্ত আকারে খোলা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী সৈয়দ হাসিব এবং ফুয়াদ হাসান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মচারীরা তারা আন্দোলন করছে, তারই এই অংশ হিসেবে যেই একটি পেনশন স্কিম চালু করার কথা ঘোষণা দেওয়া হয়েছে সেটিকে বাতিলের দাবিতে এবং শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পেনশন স্কিম চালু করার দাবিতে কিন্তু শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমাজবিজ্ঞান অনুষদে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তারাও তারা আন্দোলন করছে, পাশাপাশি ওঠার দাবিতেও একটি আন্দোলন চলছে শিক্ষার্থীদের। সবকিছু মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু একটি উত্তপ্ত অবস্থায় রয়েছে। আজ তৃতীয় দিনের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। আর এই কর্মবিরতি চলার কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তাদের ক্লাস এবং পরীক্ষা হচ্ছে না, যার কারণে তারা কিন্তু একটা সেশন জটের আশঙ্কা করছেন। আর যদি তাই হয় তাহলে তাদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট হবে বলে বলছেন তারা। এদিকে শিক্ষকরা বলছেন তাদের যৌক্তিক যে 3টি দাবি আছে, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত শিক্ষকরা এর কোনো সুখবর পাননি বলে জানিয়েছেন আমাদেরকে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। পাত্রপক্ষের যৌতুকের দাবির কারণে বিয়ের অনুষ্ঠানের একদিন আগে আত্মহত্যা করেন চট্টগ্রামের পটিয়ার রিমা আক্তার। এক সপ্তাহ পেরিয়ে গেলেও যৌতুক দাবি করা অভিযুক্তদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ। নাজমুল সাদিকের রিপোর্ট। প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছো এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না। ভালো থেকো। কি প্রচণ্ড ভালোবাসা, অভিমান বুকে চেপে বিয়ের একদিন আগে এ চিঠি লিখেছেন অনার্স 3য় বর্ষে পড়া তরুণী রিমা আক্তার। যৌতুক চাওয়া ব্যাংকার হবু স্বামী আর পরিবারের উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে গলায় ফাঁসি দিয়ে শেষ করে দিলেন নিজেকে। যৌতুকের বলি হওয়ার ঘটনাটি ঘটে গত 27 জুন চট্টগ্রামের পটিয়ার হাইতগাঁও গ্রামে। যৌতুক দিন না পেলে মেয়ে বাকি মরে জঙ্গ পারে না। যত করে হারানো যদি মেয়ে বা জঙ্গ পারা ভালোবাসি এরা ইয়ানের বিচার ওনারা বিচারে জিয়ান গরম করে গরম আর বোন জেলে পাশে আর আন্ডলত বিচার চাই আরও পাশে চাই। বিয়ের সাধন সবাই শাস্তি আছে, সবাই কিছু কথা। আমার পুত্র টাকা নাই, অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করছে ওর দিবার জন্য। ও বিয়ে করিবার আগে বলতে 1 টাকা নিবে না। অথচ বিয়ে গায়ে হলুদের সব আয়োজন ছিল। তার আগে ছিল বিয়ের পাত্র মোর্শেদুর রহমানের সাথে 3 বছরের প্রেমের সম্পর্ক। পরিবার থেকে প্রেমের সম্পর্ক মেনে নিয়ে গত 28 জুন বিয়ের দিন ধার্য হয়। বিয়ের আগে বরপক্ষ 500 লোকজনকে খাওয়ানোর জন্য 2 লক্ষ টাকা দাবি করে। সেই অনুযায়ী রিমার দিনমজুর বাবা মা 2 লক্ষ টাকা জোগাড় করে পাঠিয়ে দেয়। এরপরও বিয়ের দিন খাওয়ানোর জন্য বাজার করে। কিন্তু বিয়ের আগের দিন বরপক্ষ আবার ফার্নিচার দাবি করে। রিমার সাথে হবু বর ও প্রেমিকের এ নিয়ে মোবাইলে মনোমালিন্য হয়। নিজের ভালোবাসার বরের কাছ থেকে এমন আচরণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে 20 বছরের এ তরুণী। মৃত্যুর আগে তাই লিখে যান, আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও, তুমি আমাকে বাঁচতে দিলে না। রিমার বাবা ন্যায় বিচারের আশায় পটিয়া থানায় মামলা করেছেন। ফুয়ার বাপে হদ দাঁতে লাদে টিয়া তাহলে টিউন দি বলেলাম টিয়া দিয়ে হদ এখন ফানিছে ফুয়া হদ ফানিছে দম মাই ফালা কর দেই না আর লাগ গতো না আলো না মাই ফালা কর দে ফানিছে দিন লগা তো ফারান তুই দি হিলা আর দেখা কথা। শেষ চিঠিতে রিমা আরও লেখেন, সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টেম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও। আর আমার পরিবারকে বলছি, মোর্শেদকে তোমরা ছাড়বা না। এমন হৃদয় বিদারক ঘটনায়ও এখনো আটক হয়নি অভিযুক্ত। আত্মহত্যায় বাধ্য করা হয়েছে, এটা ওরা একটা অভিযোগ দিছে। আমরা সেই বিষয়ে আমাদের আইনগত প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি, আমরা তদন্ত করতেছি। আধুনিক সভ্যতার এই সময়েও যৌতুক নিয়ে সমাজের বাস্তব চিত্র যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল রিমা আক্তার। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামের চান্দগাঁও থানার হাজতখানায় মোহাম্মদ জুয়েল নামের এক আসামি আত্মহত্যা করেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, পরোয়ানামূলে আসামি মোহাম্মদ জুয়েলকে গত রাত 12:30টার দিকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট 7টি মামলা রয়েছে। শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তিতে সই করেন বাংলাদেশ হাইটেক পার্কের ম্যানেজিং ডিরেক্টর GSM জাফরুল্লাহ ও চুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম। এর আগে ইনকিউবেটরে 20টি স্টার্টআপ প্রতিষ্ঠান ঘুরে দেখেন তারা। উদ্যোক্তারা এ সময় নানা সমস্যার কথা তুলে ধরেন। টানা বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুল জাহের জানান, সকাল 9টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিটের উৎপাদন হয়েছে 164 মেগাওয়াট, যা চলতি বছর কেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানি বাড়লে উৎপাদন আরও বাড়বে জানান তিনি। বর্তমানে কেন্দ্রের 5 ইউনিটের মধ্যে 4টি সচল। কাপ্তাইয়ে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রিং জাল দিয়ে মাছ ধরা ও জাল বিক্রির অভিযোগে 2 জেলে সহ 7 জনকে আটক করেছে মৎস্য বিভাগ। নবীনগরের মেঘনায় গতকালে এই অভিযানে 180টি জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্থানীয় 22 মৌজা বাজার থেকে আরও 1300টি রিং জাল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মুসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে 5,000 টাকা করে জরিমানা করা হয়। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন সহ 2 দফা দাবিতে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সকাল থেকে কার্যালয়ের বাইরে কর্মসূচিতে অংশ নেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির 2 এর কর্মচারীরা। এ সময় পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবি জানান তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সভা করেছেন ঘাটুরা কার্যালয়ের কর্মীরা। পটুয়াখালীতে সকালে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হন শতাধিক কর্মকর্তা কর্মচারী। একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর কর্মীরা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে মহাসড়কে বসে যান, চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোটা প্রথার কারণে চাকরি বঞ্চিত হচ্ছেন অনেক মেধাবী শিক্ষার্থী। একই দাবিতে দুপুরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 1 ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় তারা। রেলপথ অবরোধ ও সমাবেশ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে শুরু হয়েছে এই আন্দোলন। দ্রুত সময়ে কোর্স ও পরীক্ষা শেষ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন ও বিক্ষোভ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ সহ অন্যান্য বেসরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী এতে অংশ নেন। তারা বলছেন, 18টি নার্সিং কলেজে 2019-20 সেশনের মাঠে 850 পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বর মাসে পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর আনোয়ার হাবিব জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। সকালে নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সহ 7 নেতাকর্মী আহত হয়। সকালে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে ভোলার কালীনাথ রায়ের বাজারে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে নেত্রকোনার বনোয়াপাড়া এলাকায় খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে গাইবান্ধায় বিএনপি ডাকে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গামাটির কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করে জেলা বিএনপি।
জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় 11 জনের এবং রাজবাড়ীতে মাদক মামলায় 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 2009-এ জয়পুরহাটের 5 বিবির কাঁকড়া গ্রামের শিক্ষক আলী হাসান বাবু হত্যা মামলায় রায়ের 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে রাজবাড়ীতে মাদক মামলায় হাবিবুর রহমান নামে 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাথে 10,000 টাকা জরিমানা ও তা অনাদায়ে 6 মাসের জেল দেওয়া হয়েছে। 2013 সালে র্যাবের অভিযানে কৃষক লীগের সাবেক নেতা হাবিবুর রহমানের বাড়ি থেকে 50 বোতল পেন্সিডিল উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ বন্দরে চাঞ্চল্যকর মনু হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 7 জুন বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে মনিরুজ্জামান মনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা করেন। ভিডিও দেখে গতরাতে নয়াবাড়ি এলাকা থেকে 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। পাবনায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম. আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক। উদ্বোধনী খেলায় দোগাছি স্কুল অ্যান্ড কলেজ 2-1 গোলে পরাজিত করে সরকারি ফরিদপুর ইয়াসিন আলী ডিগ্রি কলেজকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট 9 উপজেলা থেকে অংশ নিচ্ছে 9টি কলেজ। বরগুনার পায়রা নদীর মোহনায় ভেসে এসেছে 30 ফুট লম্বা আকৃতির মৃত তিমি। এ নিয়ে তৃতীয়বারের মতো জেলায় ভেসে এলো তিমি। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বে মানুষের পর বুদ্ধিমান প্রাণীগুলোর অন্যতম তিমি। গভীর এবং খানিকটা গরম পানির প্রবাহ উপযুক্ত হওয়ায় বিশ্বে তিমির বিচরণের ক্ষেত্র মূলত ভারত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা WWF এর পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের তিমিগুলোর আবাসস্থল মূলত বঙ্গোপসাগরে সোয়াচপ নো গ্রাউন্ডের উত্তর প্রান্ত ও এর আশেপাশের এলাকায়। বঙ্গোপসাগর উপকূলীয় জেলা কক্সবাজার, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালীতে প্রায়ই মৃত তিমি ভেসে আসতে দেখা যায়। গেল সোমবার বরগুনার ছনবনিয়ার চরে ভেসে আসে 30 ফুট লম্বা ও 6 ফুট প্রশস্ত তিমিটি। এটা প্রচুর দুর্গন্ধ ছড়িয়েছিল। তারপর পরবর্তীতে আমরা এলাকার লোকজন মিলে আমাদের এই যে বন বিভাগ আছে, বন বিভাগের যে লোকজন তাদেরকে জানানো হয়েছে। মাছের গল্প শুনছি কিন্তু আমরা তো নিজ চোখে দেখি না, কিন্তু আজ তো সরাসরি দেখা হয়নি। ধারণা করা হচ্ছে কোনো সামুদ্রিক জাহাজের আঘাত কিংবা রাসায়নিক বিষক্রিয়ায় তিমিটি মারা পড়েছে। গতকাল ছনবনিয়ার চরেই তিমিটিকে মাটি চাপা দেন বন বিভাগের সদস্যরা। স্যাম্পল কালেকশনের ব্যাপারে আমাকে কোনো করেনি, আর এগুলো তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছিল যে ওটা মাটি চাপা দেওয়ার জন্য, যেহেতু গন্ধ ছড়াচ্ছে, এলাকার মানুষ বসবাস করতে পারতেছে না। এই কারণে আমি স্থানীয় লোকদেরকে মানে লেবার হিসেবে নিয়োগ দিয়ে তা আমার মাটি চাপার কার্যক্রম করছি। এর আগে জেলার তালতলির জয়ালডাঙ্গায় 1991 সালে এবং 2014 সালে তালতলির নলবনিয়ায় 2টি মৃত তিমি ভেসে আসে। প্রজাতিভেদে তিমি সাধারণত 20 থেকে 80 বছর বাঁচে। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাড়ছে নদ নদীর পানি, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নিষেধ না মেনে ভোলা লক্ষ্মীপুর রুটে ভয়াল মেঘনায় চলছে অবৈধ নৌযান। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতি চলছে। তাদের সঙ্গে কাল বৈঠকে বসবেন 2 মন্ত্রী। চট্টগ্রাম যৌতুকের দাবির কারণে বিয়ের অনুষ্ঠানের একদিন আগে আত্মহত্যার ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ, তদন্ত চলছে বলছে পুলিশ। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।